যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এটি আসলে গত পরশুদিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস। কিছু ইনফরমেশন আমি সেদিনই পেয়েছিলাম, কিন্তু এই দুদিন ব্যস্ততার কারণে আমি কথা বলতে পারিনি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইট শুড বি রেকর্ডেড, এই রেকর্ডটা থাকুক যে 1971 সালের 21শে নভেম্বর সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সমন্বিতভাবে কোঅর্ডিনেটেড ওয়েতে একসাথে সেই সময় প্রতিপক্ষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ সূচনা করে এবং সেই থেকে 21শে নভেম্বর জাতীয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়। এবারের সশস্ত্র বাহিনী দিবস নিয়ে কেন আমি কথা বলতে চাই, এত অসম্মান করা হয়েছে যে সশস্ত্র বাহিনীর দিবস, যার জন্মই হয়েছিল মুক্তিযুদ্ধের সময়ে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি তার জন্মের ইতিহাস ভুলে গেছে? সেখানে ডক্টর ইউনূস, যিনি গত 54 বছরে এই গত অগাস্টের পরে ক্ষমতার আগ পর্যন্ত বাংলাদেশের কোনো বিষয়ে তার মাথা ব্যথা ছিল না। তিনি পশ্চিমাদের পদলেহন এবং তার বিনিময়ে টুকটাক নোবেল, বিভিন্ন পদক এসব নিয়ে ব্যস্ত থাকতেন। তিনি হঠাৎ বললেন জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। এইটা বলার জন্য তাকে সশস্ত্র বাহিনী দিবসটাই বেছে নিতে হলো। এর মধ্য দিয়ে তো তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবারও অপমানিত করলেন এবং বেশ কিছু ন্যাক্কারজনক ঘটনা এখানে ঘটেছে। এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন। তিনি বাংলাদেশের সেনা প্রধানের স্ত্রী এবং এক সময়ের সেনাপ্রধান এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের স্ত্রী। তিনি আসতেই পারেন, তো তাকে রিসিভ করেছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তাকে বিদায় জানিয়েছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তাকে স্যালুট দিয়েছেন যাওয়ার সময়। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং একজন রাজনীতিবিদ এবং একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান। এর কোনো পরিচয় কি বর্তমান সেনাপ্রধানের প্রোটোকল পায় কিনা? যেভাবে স্যালুট দিয়ে প্রোটোকল দিলেন সেটি পায় কিনা, এই প্রশ্নটি উঠেছে। এবং আমাকে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ফোন করে বলেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে তিনি তো সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক সেনা প্রধানের স্ত্রী, তিনি এই প্রোটোকলটা পান কিনা? তারা প্রত্যেকে বলেছেন যে না, সেনা প্রধান একটা ইনস্টিটিউট, এন্ড হোয়াট জেনারেল ওয়াকার ডিড, এর মধ্য দিয়ে তিনি প্রোটোকল শুধু ভাঙেননি, তিনি সেনাবাহিনী প্রতিষ্ঠানটিকে অপমান করেছেন। ব্যক্তিগতভাবে সম্মান, শ্রদ্ধা এগুলো জানাতেই পারেন, এটা নিয়ে কারো আপত্তি থাকার কথা না। একজন সিনিয়র সিটিজেন এবং যে পরিচয়গুলো দিলাম তাতে আপনি তাকে শ্রদ্ধা জানাতে পারেন, পছন্দ করতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু সেনা প্রধান হিসেবে যে প্রোটোকলটি আপনি দিয়েছেন সেটি ভায়োলেশন। সাধারণত সেনা প্রধান তাকেই বিদায় জানায় যিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকে, যেটি ছিলেন গত পরশুদিন ডক্টর ইউনূস। সো আমি জানি না জেনারেল ওয়াকার সেনাবাহিনীটাকে প্রতিষ্ঠান হিসেবে আর কত ক্ষতিগ্রস্ত করতে চান, সেনাবাহিনীকে আর কত নিচে নামাতে চান। এবার টুকটাক কিছু ইনফরমেশনও আমার কাছে সেনাবাহিনী দিবসে এসেছে। যখন বেগম খালেদা জিয়া আসেন অনুষ্ঠান স্থলে, তো তিনি গাড়ির থেকে নামতে একটু সময় নিচ্ছিলেন। তো বেগম জিয়ার সাথে ছিলেন ফাতেমা বেগম। আপনারা ফাতেমাকে চেনেন নিশ্চয়ই, তিনি ব্যক্তিগত সহকারী এবং সব সময় বেগম জিয়ার সাথে থাকেন, বেগম জিয়ার দেখাশোনা করেন। এবং বেগম খালেদা জিয়া যখন কারাবন্দী ছিলেন তখন ফাতেমাও আদালতের রায় নিয়ে বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন, বন্দী হিসেবে নয়, কিন্তু খালেদা জিয়ার দেখাশোনা করতেন। তো ফাতেমা গাড়ি থেকে নেমেছে, ম্যাডাম তখনও নামেনি, এর মধ্যে জেনারেল ওয়াকার আসছে। তো ফাতেমা বলতেছে যে আপনি একটু পরে আসেন, আম্মা আগে নাইমানিক। এই ফাতেমার সম্পর্কে আরেকটা চমকপ্রদ তথ্য পেলাম যে যখন ম্যাডাম কারাবন্দী ছিলেন, বিশেষ করে ফিরোজায় ছিলেন, করোনার সময়ে তাকে বঙ্গবন্ধু মেডিকেল হসপিটাল থেকে বাসায় সাব জেল করে রাখা হয়। তো ফাতেমার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন নম্বর থাকতো, মোবাইল নাম্বার, এবং বেগম খালেদা জিয়ার যদি কোনো কিছু লাগতো ফাতেমা কিন্তু সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করতেন এবং ফোন করে বলতেন আম্মা, আমার আম্মার এইটা লাগবে। এবং প্রতিবার ফাতেমা যতবার ফোন করে বলেছেন আম্মা আমার আম্মার এটা লাগবে, শেখ হাসিনা যেমন বলতো হয়তো আমার আম্মার একটু ডাক্তারের কাছে যেতে হবে,
শেখ হাসিনা কিন্তু এই ব্যবস্থাটা করতেন। ফাতেমা শেখ হাসিনাকেও আম্মা ডাকতেন, বেগম খালেদা জিয়াকে আম্মা ডাকতেন। এবার সশস্ত্র দিবসে বেগম খালেদা জিয়ার সাথে ডক্টর ইউনূসের একান্ত একটা বৈঠক হয়েছে, আপনারা ছবি দেখেছেন। এই বৈঠকটি 1 থেকে 1.5 মিনিট ছিল। কি আলোচনা হয়েছে এই একান্ত বৈঠকে? বেগম খালেদা জিয়া আপনি জানেন যে বেশ কিছু অসুখে ভুগছে, ক্রনিক ডিজিজে ভুগছে, ক্রনিক লিভার ডিজিজে ভুগছে, এবং তার বয়সের কারণে তিনি অনেক কিছু মনে রাখতে পারেন না, যে কারণে তিনি বলেন কেমন আছেন, আর শেষে বলেন যে আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন। তো দুজনের মধ্যে এই কুশল বিনিময় হয়েছে এবং ম্যাডাম বলেছেন যে আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন। এটাই একান্ত বৈঠকে কোনো গুরুত্বপূর্ণ গোপন কোনো সলা পরামর্শ বা আলোচনা হয়নি। কিন্তু এই যে ওয়াকার যেটি করেছেন, ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজ, তার টোটাল বিষয়গুলো সেনাবাহিনীর অনেকেই পছন্দ করে। এবার আপনাকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই। আপনারা কি এই ছেলেটাকে চেনেন? ইফ আই এম নট মিস্টেকেন, এটা হলো বুয়েটে যে শিবির কর্মী আবরারকে শিবিরেরই ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা একটা অংশ পিটিয়ে হত্যা করেছিল এই ছেলেটি আবরারের ভাই। তার স্লোগানটা কি? ওয়াকার না জনতা, জনতা জনতা, এরকম স্লোগান এর আগে হাসনাত আব্দুল্লাহ, তারপরে যে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, নাসির পাটোয়ারি, এরা অনেকেই সেনাবাহিনী সম্পর্কে, ডিজিএফআই সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছে। একজন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে আমি জানি না তারা কেমন ভাবে এটা নেয়, কিন্তু ওয়াকার বলে এরা তার সন্তানের মতো বলে তিনি মানে পুরা ইমেজ বিধ্বংসী কার্যক্রমকেও সার্টিফাই করছেন। আমার সাথে অনেক সার্ভিং অফিসার যোগাযোগ করেন, আমাকে তারা স্যার বলেন। এই স্যার বলার আমি দুটো কারণ দেখি। একটা হলো যে আমার যেসব বন্ধুরা আর্মিতে ছিলেন তারা অনেক সিনিয়র এবং তারা স্যারই ডাকেন, তো স্যারের বন্ধু স্যার ডাকে। আরেকটা হতে পারে যে আমি দীর্ঘকাল মাস্টারি করেছি, এখনো একটা বিশ্ববিদ্যালয়ের আমি ভিজিটিং প্রফেসর হিসেবে অ্যাটাচড আছি, সো আমাকে ও কারণে অনেকে স্যার ডাকে। তো আমি SMS গুলো একটু পড়ে শোনাবো। স্যার, when we will wake up, I don't know. If we cannot take appropriate measures against these culprits, then the existence of this country will be at stake. আরেকটা SMS দেখেন, our army has been unfairly criticized and maligned over the past 15 months. None from the army can bear this disrespect anymore. Army needs to assert its authority and take decisive action immediately. Army should behave like the army now. আরেকটা SMS দেখেন, আসসালামু আলাইকুম স্যার, যারা জেগে ঘুমায় তাদের কখনো জাগানো যায় না। সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ সেফ প্লেস সিনড্রোমে ভুগছিল। আমাদের ক্যারিয়ারের প্রথম দিকে বিষয়টি বেশ উদ্বেগজনক ছিল এবং এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। পরবর্তীতে এটাকে আমরা মেনে নিতে বাধ্য হলাম। আজকের সেনাবাহিনী প্লে সেফ সিনড্রোমের ভেতর দিয়ে গড়ে উঠেছে। আজ রাষ্ট্রের দুঃসময়ে নিজেদের বাঁচিয়ে চলার প্রতিযোগিতায় লিপ্ত বাহিনীর সিনিয়র লিডারশিপ বড় দুর্ভাগা বাঙালি জাতি। সেনাবাহিনীর ভেতরে সর্বস্তরে বিশেষ করে অফিসারদের মধ্যে খুব কিন্তু ব্যাপকভাবে দানা বাঁধছে। কিন্তু জেনারেল ওয়াকার মূলত সে একাই এবং তার সাথে আরো কয়েকজন আছে, তারা সেনাবাহিনীর ইমেজটাকে একেবারে মাটিতে নামিয়ে ফেলেছে, ভীষণভাবে ধ্বংস করছে। এবং এই সেনাবাহিনী তাদের হাতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব খুন হয়েছেন, তাদের হাতে তাদেরই সাবেক সেনাপ্রধান জেনারেল জিয়া খুন হয়েছেন। তো সেনাবাহিনী বাংলাদেশের অনেক ক্ষতি করেছে। আবার এই সেনাবাহিনী দেশের অনেক গঠনমূলক কার্যে নিয়োজিত ছিল। কিন্তু ওয়াকার সমগ্র সেনাবাহিনীর মনোবলটাকে যেভাবে দুর্বল করে দিচ্ছে এবং বাহিনী হিসেবে এর ইমেজকে যেভাবে ভুলণ্ঠিত করছে, তাতে ইতিহাস তাকে শুধু মনে রাখবে না, কোনোদিন সুযোগ আসলে বিচারের কাঠগড়ায় তাকে হয়তো দাঁড়াতেও হবে।